একজন মহিলার ফোন এসেছিল। উনি বললেন আমি মহিলাদের ক্রিকেট দেখছিলাম। আমার শাশুড়ি আমাকে বললেন, কি করছিস? বন্ধ কর, রুটি বানাতে যা। অনেক সময় বাড়ি থেকেই মেয়েদের কে বলা হয় জিমে গেলে শরীর নরম থাকবে না, কাঁধ চওড়া হয়ে যাবে। তখন তোমাকে কে পছন্দ করবে? যখন আমাদের বাড়িতে, অলি গলিতে, পাড়াতে, স্কুলেতে মেয়েরা খেলাধুলা করছে না, তখন তারা অলিম্পিকে কিভাবে পৌঁছাবে? একটা সময় ছিল যখন না দেখেই বিয়ে ঠিক হয়ে যেত, আর সেই বিয়ে বার্ধক্য পর্যন্ত টিকে থাকত। বিষয়টা এটা না যে নারী পরের সম্পত্তি না নিজের সম্পত্তি। প্রশ্ন হলো সে সম্পত্তি কেন? সে তো কারো সম্পত্তি না। এটাও জানতে চাই যে কিভাবে বুঝবো সামনে যিনি আছেন তিনি আমাদের ভালোবাসেন কিনা। ভালোবাসা তো এমন একটা জিনিস যেটা আমি দেব। ভালোবাসা কি চাওয়া যায় নাকি? মহিলা ক্রিকেট দেখতে এত ভিড় কেন হয় না? এই প্রশ্নে আমার কাছে একবার একটা মহিলার ফোন এসেছিল। উনি বললেন যে আমি মহিলাদের ক্রিকেট দেখছিলাম। তখন আমার শাশুড়ি এসে বললেন, কি করছিস? বন্ধ কর, রুটি বানা। তখনই আমার মনে হলো, আর এখন আপনার কথায় আবার মনে পড়ল, যদি ঘরেই সাপোর্ট না পায় তাহলে বড় স্তরে সেটা কিভাবে পাওয়া যাবে? শক্তিশালী যত কাজ আছে, খেলাও মানে সেই শক্তি, পরিশ্রমের, পুরুষার্থের, জেদ ও সাহসের প্রদর্শন। আমরা ভয় পাই যখন কোনো মেয়ে শক্তি, ফুর্তি, জেদ আর সাহস দেখায়। আমরা ভাবি এই তো একেবারে ছাপিয়ে যাবে সবাইকে, কে জানে এরপর কি করবে। মেয়েদের তো অনেক সময় বাড়ি থেকেই বলা হয় জিমে গেলে শরীর আর নরম থাকবে না, কাঁধ চওড়া হয়ে যাবে। তোমাকে পছন্দই বা করবে কে? কারণ ছেলেরা এমন মেয়েই চায় যারা লাঙ্গি হবে, যাতে তাদের উপর নিয়ন্ত্রণ রাখা যায়। যদি মেয়েটা তোমার সমান শক্তিশালী হয়ে যায়, তাহলে তাকে বসে রাখবে কিভাবে? আর খেলাধুলার কাজই হলো শুধু শারীরিক নয়, মানসিক বলও তৈরি করা। খেলার মাধ্যমে শেখা যায় হেরে যাওয়ার অবস্থাতেও কিভাবে জয় পাওয়া যায়। যদি কোনো মেয়ে এসব শিখে নেয়, তাহলে আমাদের ঘরে বড় সমস্যা হয়ে যাবে। তাই আমরা মেয়েদের খেলতে যাওয়ার জন্য উৎসাহই দিই না। আর যদি খেলতেও যায়, তখন বলি মেয়েরা খেলছে, এসব আবার কে দেখবে? হ্যাঁ, একটা খেলা আছে মেয়েদের, যেটা ছেলেরা খুব আগ্রহ নিয়ে দেখে, সেটা হলো সুইমিং। স্যার, আমি এতক্ষণ ধরে আপনার সাথে কথা বলছি, কিন্তু যখন আপনার ব্যাকগ্রাউন্ড জানলাম তখন দেখলাম আপনার ইংরেজি ব্যাকগ্রাউন্ড। কিন্তু আপনার যত ভিডিও আমি দেখেছি, যত কথোপকথন শুনেছি, সবই হিন্দিতে। আপনি কি হিন্দিকে প্রমোট করছেন, নাকি আপনি মনে করেন যে হিন্দিতেই অনুভূতিগুলো ভালোভাবে প্রকাশ করা যায়? না, আমি ইংরেজিতেও কথা বলি। আপনি যদি আমাদের ইংরেজি চ্যানেলে যান, তাহলে সেখানেও 2-3 হাজার ভিডিও পাবেন। কিন্তু এমন মঞ্চগুলোতে বেশিরভাগ সময় আমি হিন্দিতেই। আমি হিন্দিতে বলি কারণ আমাকে সবার কাছে পৌঁছাতে হবে। আমি ইংরেজিতেও বলতে পারি, এখানেই এখন আমরা কথা বলছি, অনেকবার বলেছিও। কিন্তু আপনি সত্যি করে বলুন তো, যদি আমি এখন যেটা বলছি সেটা একদম খাঁটি ইংরেজিতে বলা শুরু করি, তাহলে কি কথাটা ঠিক ততটাই সহজে বোঝা যাবে যতটা এখন হচ্ছে? আমরা তো এখন আমাদের মাটির, আমাদের নিজের ভাষায় কথা বলছি, তাই কথাগুলো সহজে গ্রহণ করতে পারছি। এই একই কথা যদি ইংরেজিতে বলা হয়, তাহলে সেটা পৌঁছাবে না। এর বাইরে আর একটা বড় বিষয় আছে, আমাকে সবচেয়ে উচ্চতর সত্যকেও একেবারে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। যারা ইংরেজি জানেন না, তাদের কি অধিকার নেই আত্মজ্ঞান বা আধ্যাত্মিকতার উপর? আর ভারতে সাধারণভাবে ভাষা আর অর্থনৈতিক অবস্থার মধ্যে গভীর সম্পর্ক আছে। আমি যদি শুধু ইংরেজিতে বলে যাই, তাহলে কখনোই গরিবদের কাছে পৌঁছাতে পারবো না। আমি যদি কেবল ইংরেজিতেই বলে যাই, তাহলে সমাজের সব বঞ্চিত, দলিত, নিপীড়িত ও পিছিয়ে পড়া শ্রেণীর মানুষদের কাছে আমি কখনোই পৌঁছাতে পারবো না। আর আমার কাজ এটা নয় যে আমি থেকে এসেছি বলে শুধু সেই এলিট গ্রুপের মধ্যেই কথা বলে যাই। আমাকে যদি শুধু ওই এলিট গ্রুপেই থাকতে হতো, তাহলে আমি সেখানেই বসে থাকতাম। কিন্তু আমি তো সেখানে থাকবো না, আমাকে সবার মাঝে যেতে হবে। এই জন্যই তো আমি এখানে এসেছি। তাহলে এখানে এসে যদি আমি সবকিছু ছেড়ে দিয়েও ইংরেজিকে আঁকড়ে ধরি, তাহলে ব্যাপারটা একেবারেই বেমানান হয়ে যাবে। স্যার, আপনার ভিডিওগুলো, আপনার ভাবনা মানুষজন পর্যন্ত পৌঁছাচ্ছে। আপনাকে সারা বিশ্ব থেকে ভালোবাসা দেওয়া হচ্ছে। আর যদি আমি ভালোবাসার কথা বলি, তাহলে মানুষ এটা জানতেও চায় যে আমরা কিভাবে বুঝবো যে সামনের মানুষটা আমাদের ভালোবাসে কিনা। যতক্ষণ না তোমার সামনে যেই আছে তার থেকে ভালোবাসা পাওয়ার খুব দরকার আছে, ততক্ষণ তোমার ভেতরে কোনো ভালোবাসা নেই। ভালোবাসা নেওয়া বা চাওয়ার বিষয় না। প্রেম চাওয়া এক ধরনের সূক্ষ্ম হিংস্রতা। প্রেম হলো নিজের পরিপূর্ণতার প্রকাশ। ভালোবাসা এমন কিছু যেটা আমি দেব। প্রেম তো চেয়ে নেওয়ার জিনিস না।
তাই সামনে কেউ আমাকে ভালোবাসে কিনা এই প্রশ্নটা আমাদের বাদ দিতে হবে। আমাদের দেখা উচিত আমার মধ্যে প্রেম আছে কিনা। আমি কি এমন একজন হয়েছি যে সত্যিকারের ভালোবাসতে পারে? প্রেম পাওয়ার যোগ্য না, প্রেম দেওয়ার যোগ্য আমি হয়েছি কিনা, এইটাই আসল কথা। কিন্তু আমরা নিজের দিকে তাকাই না কখনো, সবসময় দৃষ্টি বাইরে থাকে। তাই আমরা খুঁজে বেড়াই এমন কাউকে যে আমাকে ভালোবাসবে। আর যখন বলি কেউ যদি আমাকে ভালোবাসতো, তখন আসলে আমাদের উদ্দেশ্য কি থাকে? তখন তো আমরা চাই কিছু পেতে, কিছু নিতে তার থেকে। এ তো নিছক স্বার্থপরতার প্রকাশ, তাই না? একেবারে স্বার্থপর। একদম স্বার্থেরই প্রকাশ এটা। তাই আসল মানুষ সেই যে এই প্রশ্নটাই করতে ভুলে যায়, কে আমাকে ভালোবাসে আর কে বাসে না। সাহেব, আপনি বললেন যে আপনি দুনিয়ার অনেক জায়গা থেকে ভালোবাসা পান। যতটা ভালোবাসা পান প্রায় ততটাই বা হয়তো তার থেকেও বেশি ঘৃণাও পেতে পারেন। একদম ঠিক। আমি ভুলেই গেছি কে আমাকে কি দিচ্ছে। আর যদি দেখিও তাহলে শুধু সংখ্যার মতো দেখি, একটা তথ্য হিসেবেই, যে আমি এখন যা বলছি সেটা মানুষের উপর কি প্রভাব ফেলছে। কিন্তু মানুষ আমার দিকে কি পাঠাচ্ছে সেটা আমি আমার কর্তব্যের পথে আসতে দিই না। তুমি আমাকে ভালোবাসা দাও বা ঘৃণা দাও, আমি তোমাকে সেটাই দেব যেটা আমার মতে সবচেয়ে উচ্চতর কথা। তুমি আমাকে তালি দাও বা গালি দাও, আমি তোমাকে সত্যই দেব। এটাই প্রেম। খুব সুন্দর, খুব সুন্দর। স্যার, প্রেম নিয়ে কথা উঠেছে, তাই আমি এখানে একটা প্রশ্ন করতে চাই। এক সময় ছিল যখন না দেখলেই বিয়ে হয়ে যেত, আর সেই সম্পর্ক বার্ধক্য পর্যন্ত টিকে থাকত। আজকাল তো লিভ ইনেও থাকে মানুষ, একসাথে ঘোরাঘুরি করে, তবুও বিয়ের কিছুদিন পরেই ডিভোর্স নিয়ে নেয়। তাহলে এই ডিভোর্সের কেসগুলো এত বাড়ছে কেন? এগুলো বাড়তেই থাকছে, কারণ তোমার শুনতে ভালো নাও লাগতে পারে, কিন্তু তুমি তো প্রশ্ন করেছ। আমি যদি মিষ্টি মিথ্যে বলি তাহলে সেটা ঠিক হবে না। তাই খোলাখুলি বলছি, এই কারণেই এই জিনিসগুলো বাড়ছে। কারণ প্রকৃতিতে এমন কোনো নিয়ম নেই যে দুইজন মানুষ আজীবন একসাথে থাকবে। ওরা দুইজন শিশু হোক, দুইজন পুরুষ হোক, দুইজন নারী হোক, বা একজন নারী ও একজন পুরুষ, প্রকৃতি কাউকেই এমনভাবে বানায়নি যে তারা সবসময় একসাথে তাল মিলিয়ে চলবে। আগে সম্পর্কগুলো টিকে যেত কারণ অনেক রকমের ভয় কাজ করত। এমনও হয় যে কাউকে আজীবন কারাদণ্ড দেওয়া হয় আর সে সারা জীবন জেলে কাটিয়ে দেয়। তাতে কি আপনি বলবেন এটা খুব ভালোবাসার ব্যাপার? এখন কেন বিচ্ছেদ বাড়ছে? কারণ এখন মানুষ জানে যে তারা চাইলে আলাদা হতে পারে, তাদের সেই অধিকার আছে। আর যখন অধিকার থাকে তখন অনেকে সেই পথ বেছে নেয়। আমি একেবারে মানি এবং নিজের চোখেও দেখেছি, যখন বাবা মা আলাদা হয়ে যান সেটা পরিবারের ওপর, বিশেষ করে বাচ্চাদের ওপর খুব খারাপ প্রভাব ফেলে। এটা সত্যি। কিন্তু আমি এটাও দেখেছি ততটাই খারাপ বা তার থেকেও খারাপ প্রভাব পড়ে সেই সব পরিবারে যেখানে বাবা মায়ের মধ্যে দিনরাত ঝগড়া লেগেই থাকে, আর যেখানে দুজন মানুষ, একজন নারী ও একজন পুরুষ একসাথে থাকছেন অথচ তাদের মধ্যে কোনো মিলই নেই, কিন্তু তবুও তারা জোর করে একসাথে থাকেন। আর এমন পরিবার থেকেও অনেক সময় বাচ্চারা একদম ধ্বংস হয়ে যায়। তাই কিছু ক্ষেত্রে সম্পর্ক ছিন্ন হওয়াটা সব সময় খারাপ বিষয় নয়। আমি এটা বলছি না যে সবাইকেই এখন তাদের সম্পর্ক ভেঙে ফেলতে হবে। কিন্তু ধরুন আপনারা এখানে যারা বসে আছেন সবাই তো নিজেদের কোম্পানিতে বা অর্গানাইজেশনে গুরুত্বপূর্ণ পদে আছেন। আপনারা যখন কোনো সিদ্ধান্ত নেন সেটা কি 100% ঠিকই হয়? আপনারা যখন কাউকে চাকরি দেন সেটা কি সবসময় ফুলপ্রুফ হয়, নাকি মাঝে মাঝে ভুল হায়ারিংও হয়ে যায়? হতেই পারে। তুমি কাউকে প্রমোশন দাও, তারপর 1 বছর পর বুঝতে পারো যে ভুল লোকটাকে প্রমোশন দিয়ে ফেলেছ। এরকম তো হয়, তাই না? আমরা তো মানুষ, ভগবান তো নই যে কোনো ভুল করব না। যখন ভুল হতেই পারে তখন বিয়ের জন্য যাকে বেছে নিই তাতেও ভুল হতে পারে। আর যদি সেই ভুল হয়ে যায় তাহলে সেটা শুধরাতে হবে। শুধরানোর প্রথম ধাপ হলো কথা বলা, সম্পর্কটা বাঁচানোর চেষ্টা করা। এটাও শুধরানোর একটা উপায়। কিন্তু যদি সেটা কাজ না করে তাহলে এমন কোনো বাধ্যবাধকতা নেই যে একে অপরের সঙ্গে জড়িয়ে থেকে সারা জীবন কষ্ট পেতে হবে। তখন আলাদা থাকাই ঠিক হবে, এটাই আপনার বিশ্বাস? অনেক মানুষই এমন ভাবে। দেখো, আমি তোমাকে একটা তথ্য দিচ্ছি। মানসিক রোগের ব্যাপারে যদি তুমি একটু রিসার্চ করো তাহলে দেখবে যে সারা দুনিয়ায় মানসিক অসুস্থতার সবচেয়ে বড় কারণ হলো বিয়ে। এই যে বেমানান সম্পর্কগুলো, এটা শুধু হাসির বিষয় না, এটা বাস্তবতা, এটা একেবারে সত্যি। তুমি যদি কোনো মনোবিজ্ঞানের বিশেষজ্ঞ বা সাইকিয়াট্রিস্টের কাছে যাও তাহলে সে তোমাকে বলবে যে
মানুষের মস্তিষ্ক যেভাবে একেবারে আগ্নেয়গিরির মতো ফেটে পড়ে, তার একটা অনেক বড় কারণ হলো তাকে এমন একজন মানুষের সঙ্গে থাকতে বাধ্য করা হচ্ছে যার সঙ্গে তার কোনো মিলই হতে পারে না। আর আপনি জীবনে ভালোবাসার খরচ বাড়িয়েই দিয়েছেন। যখন আমরা মেয়েদের জন্য বলি যে এর তো বিয়ে হয়ে যাবে, ও পরের সম্পত্তি, এই পরের সম্পত্তি কথাটা কোথা থেকে এলো? আর আমরা কেন বলি যে ও পরের সম্পত্তি? এতে এত বড় গোপন বিষয়টা কি? অপর বা এসব তো ঠিক আছে। ও তো সেই ঘরেই জন্মেছে। হ্যাঁ ঠিক আছে, পরের জিনিস বলে, কিন্তু দেখো না, ধন বলা হয়েছে। ধন মানে সেই বস্তু যা জড়, যার নিজের কোনো চেতনা নেই। এটা ধন, ওটা ধন। ধন মানে যার নিজের কোনো ইচ্ছা শক্তি বা চেতনা থাকে না। ধন মানে যেটা সবসময় কারো না কারো মালিকানায় থাকবে, সেটাই ধন। কখনো কি কোনো ধন বলতে পারে যে আমি আমার ইচ্ছে মতো খরচ হব? না, বলতে পারে না, কারণ ধন তো কারো সম্পত্তি। আর যদি তুমি কাউকে নিজের ইচ্ছে মতো ব্যবহার করতে চাও, তাহলে প্রথমেই তার চেতনাকে কেড়ে নিয়ে তাকে একেবারে জড়ো করে ফেলতে হবে। কথাটা এই নয় যে নারী পরের সম্পত্তি নাকি নিজের সম্পত্তি। প্রশ্ন হলো সে ধন কেন? সে তো কারো সম্পত্তি নয়, সে তো একজন স্বাধীন চেতনা সম্পন্ন মানুষ। স্যার, আজ যদি আমরা অলিম্পিকের কথা বলি আর পেছনের অনেক পরিসংখ্যান দেখি, তাহলে আমরা প্রায়ই দেখি যে নারী পুরুষ তুলনার প্রসঙ্গ উঠে আসে। কিন্তু যখন আমরা মেডেলগুলোর নিয়ে কথা বলি, বিশেষ করে যদি আমি আমেরিকার কথা বলি, তাহলে দেখা যায় যে সবচেয়ে বেশি মেডেল তো নারীরাই নিয়ে আসছে গত অনেক বছর ধরে। কিন্তু আমাদের হিন্দুস্তানে নারীদের তরফ থেকে মেডেলের সংখ্যা এত কম কেন রইল এত বছর ধরে? এখন বাড়তে শুরু করলো। এখন উন্নতি হয়েছে, আজ ও 2টো মেডেল নিয়ে এসেছে। এখন 3টের মধ্যে 2টো আমি বলবো মহিলারই অবদান। কেন কম ছিল? কারণ আমরা মহিলাকে কখনো তো সুযোগই দেওয়া হয়নি যে ও খেলাধুলা করতে পারবে। অলিম্পিক্সে কি হয় সেটা তো অনেক দূরের কথা, আমাদের গলি মহল্লায় কি হচ্ছে সেটাই তো একদম চোখের সামনে। যখন আমাদের বাড়িতে, গলিতে, পাড়াতে আর স্কুলে মেয়েরা খেলতেই পারছে না, তখন তারা অলিম্পিক্স পর্যন্ত যাবে কিভাবে? এটা খুব দূরের প্রশ্ন যে ভারতের মেয়েরা অলিম্পিকে মেডেল কেন আনতে পারে না। এটা খুব দূরের প্রশ্ন যে ভারতের নারীদের সংসদে প্রতিনিধিত্ব এত কম কেন, বোর্ডরুমে এত কম কেন, অর্থনীতিতে এত কম কেন। স্যালারি কেন কম হয়? এই কথাগুলো শুনে মনে হয় যেন অন্য কোথাও ঘটছে। আরে ওখানে অবিচার হচ্ছে, ওখানে বৈষম্য হচ্ছে, কিন্তু ওখানে কি হচ্ছে সেটা ছেড়ে দাও, আমাদের নিজেদের বাড়িতে কি হচ্ছে সেটা দেখো। সবকিছু তো আমাদের ঘর থেকে, আমাদের পাড়ার ভেতর থেকেই শুরু হয়। আমরা মেয়েদের কতটা খেলাধুলায় উৎসাহ দিই, আমরা মেয়েদের তাদের সহ পাঠক্রমিক দক্ষতা গড়ে তুলতে কতটা উৎসাহিত করি। ভাই, তাদের অবদান তো এমন ভাবা হয় যেন শুধু ঘর সামলাও আর বংশবৃদ্ধিতে সাহায্য করো, ব্যাস। তাদের নিজের কোনো পরিচয় নেই নাকি? তারা আগে মানুষ, তারপর নারী। এই সহজ সত্যিটাই যেন আমাদের মধ্যে ঢুকতেই চায় না। ঠিক বলছি না?